মানে তোমার মনে হয় তোমার মডেলিং করতে যাওয়া ঠিক হয় নাই? না, আমার ঠিক হয়নি। সোশ্যাল যে নর্মস মিথগুলো এস্টাবলিশ হয়েছে 200 বছর ধরে এই ভারতীয় উপমহাদেশে, আমরা ওখান থেকে বের হতে পারিনি, পারবো না কোনোদিন। তো যেটা পারবো না, ওখানে আমার যাওয়াটা ঠিক হয়নি। মানুষের চিন্তাকে না কখনো পরিবর্তনই করা যায় না। মানুষ ওইটাই ভাববে এবং ওইটাই চিন্তা করবে যেটা সে করতে চাচ্ছে। তোমাকে নিয়ে যত আলোচনা আমি শুনেছি তার 99% আলোচনায় তোমার কাজকে নিয়ে হয় না। তোমার একটা সার্জারিকে কেন্দ্র করে, সার্জারি ইস্যুকে কেন্দ্র করে তোমার নিয়ে আলোচনা হয়। ডেফিনেটলি। এটা কি জিনিসটা অনেক উইয়ার্ড, অকওয়ার্ড, পেইনফুল না? বাট খুব খারাপ লাগার ব্যাপারটা কি ভাইয়া, যে এই কথাগুলো আমি মানে এই কথাগুলো আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কেউ না শোনেননি। একটা সিন্ডিকেট, যেটা একটা ব্যবসায়িক সিন্ডিকেট আমার পিছনে এমনভাবে লেগে গেল যে আমাকে যেই কাজ দিত সে ফোন দিয়ে নিষেধ করে দিত, ওকে কাজ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, ওকে কাজ দেওয়ার দরকার নেই। Really? হ্যাঁ, রিয়েলি। আমি যখন থেকে সানাইকে চিনি, সানাই তখন এরকম চিক না। সানাই তখন সবেমাত্র একটু একটু করে কাজ শুরু করছে। সানাই তখন অনেক হাস্যোজ্জ্বল একটা মেয়ে, একদম পাখির মতো উঠছে, চটপট করে কথা বলতেছে। সেই সানাইকে আজকে আমি যখন প্রায় 5-7 বছর পরে দেখলাম, আমার মনে হচ্ছে যে পুড়তে পুড়তে, জ্বলতে জ্বলতে, ক্ষত বিক্ষত হইতে হইতে এর আসলে আর কিছু বাদ নেই। সানাইয়ের মুখের হাসিটাও অনেক বেশি ওজনদার, অনেক বেশি জোর করে লাগলো। আই ডোন্ট নো কতখানি জ্বললে, কতখানি পুড়লে একটা মানুষ সব কিছু থেকে নিজের মুক্তি চায়, সব কিছুর ভেতর থেকে বাঁচতে চায়, নিঃশ্বাস নিতে চায়। আমি আজকে সেই সব কিছু শুনতে চাই, শোনাতে চাই, যেই কথাগুলো বুঝে বলে না, তোমরা আমার ফানুষের ওরা দেখো, ফানুষের জলাটা দেখো না। এক্স্যাক্টলি। সবাই সব কিছু দেখতেছে, এভরিওয়ান ইজ টেলিং এভরিথিং। যে যার মতো করে ইচ্ছে নিউজ করতেছে, যার মতো ইচ্ছে গসিপ করতেছে, যা ইচ্ছা বলতেছে। কিন্তু ভেতরে সানাই যে কতখানি পুড়ছে, কতখানি জ্বলছে, কত রাত নির্ঘুম, কত রাত না খাওয়া, সেগুলো কেউ বলে না। আমি চাই তুমি নিজে মুখে বলো বোন। সেটাই আসলে নির্মল ভাইয়া যেটা বলতেছিলেন যে আপনার সাথে আমার প্রথম একটা শোতে দেখা হয়েছিল, একটা FM এর। তো তখন আমি একদমই কি বলবো, মানে আমার আমার ফ্যামিলি থেকে বা আমার কোনো জেনারেশন থেকে কেউই মিডিয়ায় বিলং করে না। না করার কারণে আমি এই জায়গাটা, আমি যে এখনো খুব ভালো বুঝি ব্যাপারটা তা না, কিন্তু আমার বুঝটা আগের চাইতে একটু ভালো, একটু বেটার। তো আগে যেটা, ওই সময় যেটা ছিল যে আমার আমার মনে হচ্ছিল আমি এটা করে, আচ্ছা ঠিক আছে করলাম, বাট এইটার ইফেক্ট যে মানুষের উপরে, সোসাইটির উপরে, বা সোসাইটির মানুষ এটাকে এই অ্যাঙ্গেলেও ভাবতে পারে, আমি এটা কখনোই চিন্তা করতে পারি নাই। একটা মেয়ের জিন্সের প্যান্ট পরা মানে ইউ ক্যান ডু এভরিথিং উইথ হার, এটা না। বাট কোনো জায়গায় না ভাইয়া, আমাদের আমাদের সোশ্যাল ইথিক্সগুলো, নর্মসগুলা, যেটাকে মিথ বলে, ওই জায়গাতেই ট্যাবুর মতো, ওই ট্যাবুটা না ওই জায়গাতেই আটকায় আছে, যে জায়গায় আমরা মনে করি যে একটা মেয়ে যদি খুব একটা স্কার্ট পরে বা একটা জিন্স পরে বা একটা হাফ প্যান্ট পরে, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং উইথ হার। বাট থিংস আর নট লাইক দ্যাট। একটা মেয়ের তার নিজের ইচ্ছা মতো কি পড়লো না পড়লো, এটা দাঁড়ায় না যে তুমি তার সাথে যা খুশি তাই করতে পারো, তাকে নিয়ে যা খুশি তাই লিখতে পারো, তাকে নিয়ে যা খুশি তাই ভাবতে পারো, তুমি তাকে টাচ করতে পারো। এই ব্যাপারগুলোর কোনোটাই এইটা না। বাট টু বি ভেরি অনেস্ট, অ্যান্ড আমাকে খুব স্যাডলি বলতে হচ্ছে যে না, আমাদের ভিতরের ইথিক্সগুলো, ওই যে সমাজের কিছু সোশ্যাল নর্মস, ওই জায়গাতেই না দাঁড়ায় আছে, ওই জায়গাতেই ঘুরপাক খাচ্ছে যে একটা মেয়ে যে মিডিয়ায় কাজ করে সে খুব খারাপ, সে চাইলেই তার সাথে অনেক কিছু করা যায়, তাকে নিয়ে অনেক কিছু বলা যায়, তাকে নিয়ে অনেক কিছু লেখা যায়। কিন্তু ট্রাস্ট মি ভাই, আমি আপনি বলেছেন হিউজ টাইম, প্রায় 3 বছর, 3.5 বছর, আমি 4 বছর মিডিয়া থেকে একদম দূরে ছিলাম। আমি আমার পড়াশোনা শেষ করেছি, চাকরি করছি, একটা ব্যবসা দাঁড় করানো ট্রাই করছি কাপড়ের, হোয়াটএভার। তো এইগুলো কাজ করতে করতে না সাধারণ মানুষের সাথেই আমার মিশতে হয়েছে। ডেফিনেটলি পড়াশোনা আমি যাদের সাথে ইউনিভার্সিটিতে করেছি তারা খুব সাধারণ মেয়ে, চাকরি করছি তারাও খুব সাধারণ, সাধারণ বলতে দে আর নট ফ্রম মিডিয়া, আর তাদের কোনো ফেম নেই, তাদেরকে কেউ চেনে না। আমি কাউকে ব্লেম করছি না বা কোনো সোসাইটিকে আমি আঙ্গুল তুলছি না, এবং আমার ওই রাইটও নাই। ওই জায়গাটা না মিডিয়ার চাইতেও বেশি খারাপ। ব্যাপারটা হচ্ছে এখানে আমাদেরকে 2-4টা মানুষ চেনে জন্য আমাদের দিকে আঙ্গুল তোলা ইজ ভেরি ইজি। আচ্ছা ও এটা করছে, আচ্ছা সানাই এটা করলো, আচ্ছা ও এটা করলো।
কিন্তু ওদেরকে কেউ চেনে না জন্য না আসলে তারা কি ভুল করছে না করছে এইগুলো কারো চোখে পড়ছে না। আমার মেয়ে হয়ে মেয়েদেরকে নিয়ে কথাটা বলতে খুব খারাপ লাগলো, বাট দিস ইজ দ্য ট্রুথ অফ আওয়ার সোসাইটি। একটা মেয়ে যাকে কেউ চেনে না সে কি বলতে চাও আপু, তোমার লাইফেও মেয়েরা তোমাকে অনেক বেশি হ্যারাস করছে? অনেক বেশি, ইটস টু মাচ, মানে অনেক বেশি। আমি যদি আমার কোনোখানে না তাকায়, আমার পরিবারের দিকে তাকাই, এটা আমার ফ্যামিলিতেই অনেক বেশি দেখা যায় যে ফ্যামিলির কারো কারো কোনো ফেভার লাগবে, সে আমাকে ছোট করার তার কোনো দরকার নাই, অথবা আমার মানে আমার নেক্সট ডোর আমার প্রতিবেশী কেউ আমাকে ছোট করে তাকে বড় হইতে হবে এমনটা না, কিন্তু কোনো কারণ ছাড়াই সে আমাকে ছোট করেছে, কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া তাদের কথা বলার টপিক, তাদের চলা বসা সব কিছুর টপিক কেন জানি আমি, এবং কোনো কারণ ছাড়াই। আমি আমি অনেক দিন পরে আসলে বোঝার চেষ্টা করেছি যে ভীষণ ফ্রাস্ট্রেটেড মাইন্ড এইসব কাজ করে। তারা মনে হয় কোনো না কোনো জায়গায় খুবই ফ্রাস্ট্রেটেড, তাদের কথা বলার কোনো টপিক নাই, যে কারণে পাশের বাড়ির মেয়েটা কী করতে সেটা অনেক বড় টপিক। এই যে ধরো ভাই, এতদিন কাজ ছাড়া, ক্যামেরা লাইটের সামনে ছাড়া পেছনে একটা জীবন কাটায় না, তার মানে তো তুমি নিশ্চিতভাবেই সব কিছু ছেড়ে ছুড়ে আর একটা জীবন চেয়েছিলে। হ্যাঁ, ডেফিনেটলি। এবং সেই জীবনটাও না ভাইয়া খুব বেশি সুখের না, খুব বেশি সুখের মনে হয়নি আমার কাছে। কারণ ওই যে বললাম যে মানুষ অনেক সময় মনে করে কি যে সমস্ত খারাপ কিছু, সমস্ত ক্রিটিক্যাল কিছু এই মিডিয়ার মধ্যেই আছে, কিন্তু এটার বাইরের মানুষগুলোর মনও যে কত বেশি ক্রিটিক্যাল সেটা বুঝতে আবার ওই হাদারাম, যেরকম বোকারাম গাধারাম সময় লাগলো। আমি যে জায়গাটা ছেড়ে একটা একদম শান্ত চুপচাপ নিশ্চুপ একটা জীবনকে বেছে নিলাম, ওই জীবনেও তো আমার আশেপাশে কিছু মানুষ ছিল, ওই মানুষগুলো না খুব বেশি সহজ না, দে আর মাচ মোর ক্রিটিক্যাল দেন মিডিয়া রিলেটেড পার্সনস, মাচ মোর ক্রিটিক্যাল মাইন্ডেড, ভীষণ ক্রিটিক্যাল মাইন্ডেড। বরং আমার মনে হয় যে এখানকার মানুষের মনে অনেক হয়তো বা দয়া আছে, সামটাইমস সামহাও আমার মনে হয়েছে। একটা মেয়ে, আমি বিশ্বাস করি, তার সব কিছু দিয়ে তার সংসারটা সুন্দর করার চেষ্টা করে, ডেফিনেটলি শেকড়ের মতো আটকে রাখার চেষ্টা করে যেন কিছুতেই মাথার উপর থেকে সংসারের ছাদটা না যায়। পুরুষদের কাছে জিনিসটা অতখানি কঠিন না, পুরুষদের কাছে অতখানি আকাঙ্ক্ষিত না সংসারটা, কিন্তু একটা মেয়ের কাছে তার শেষ আশ্রয়টা সে তার সংসারটাকেই মনে করে। ডেফিনেটলি। এবং সেই জায়গাটাও তুমি ধাক্কা খাইছো একদম। ওয়াই অ্যান্ড মানে ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, মানে আমি সবটুকু বলতে পারছি না ডিউ টু সাম রিজনস। আমার ফ্যামিলির কিছু রিজন আছে, আমার মূল্যবোধেরও কিছু জায়গা আছে, যে আমি একটা মানুষ, ঠিক আছে ও না হয় এরকমই করেছে, বাট আই শুড নট ব্লেম হিম। কিন্তু আমি যতটুকু বলেছি আমি ততটুকুই বলছি। আমার সরল মনে কি ছিল না ছিল এটা তো আমার মন জানে, বাট আসলে এই সবগুলো ব্যাপার কিনা দেখা যেত কি প্রত্যেকটা মুহূর্তে যদি একটা মানুষকে উঠতে বসতে খোটা দেয় কেউ, বা উঠতে বসতে ব্লেম দেয়, তোমার কারণে এটা হয়েছে, তোমার কারণে ওরকম হয়েছে, তুমি ছিলার জন্য এই জায়গাটা এরকম হয়েছে, হ্যাঁ তোমার কারণেই তো এই সমস্যাগুলো হচ্ছে, হাউ লং একটা মানুষ সার্ভাইভ করতে পারে, হাউ লং? মানে ইউ বিকেম দ্য ট্রিগার পয়েন্ট সব কিছু। হ্যাঁ, সব কিছুর ট্রিগারে আমি, তোমার কারণে এই ব্যাপারটা এরকম হলো, তোমার কারণে এই ব্যাপারটা নষ্ট হয়ে গেল, তুমি ছিলার জন্যই আসলে এটা হয় নাই, তুমি ছিলার জন্যই আজকে এত বৃষ্টি হইলো, এতগুলো মানুষ মারা গেল। তুমি ছিলা বলেই তো সংসারটা হইল, তুমি ছিলে বলেই তো বিকেলটা সুন্দর হলো, তুমি ছিলে বলেই তো আমার ঘরটা গুছালো। কথাগুলো তো এরকম আসার কথা। এরকম আসার কথা, কিন্তু এরকম কিছুই আসলো না। তখন আমার সামহ মনে হয়েছে যে মানে কার জন্য, মানে দিন শেষে আমি কার জন্য এত স্যাক্রিফাইস, বা কার জন্য আমি চাইলেই একটা মোটামুটি, আমি খুব ভালো ক্যারিয়ারের কথা বলবো না, কাজ তো করতে পারতাম 2-4টা, এটা সবাই করে, এগুলো করতে পারতাম। আমি সবগুলো লিভ করে, সবগুলোকে পজ দিয়ে এখান থেকে মানে ওখান থেকে সরে যে যার কাছে গেলাম, যে জগৎটাতে যে থাকতে চাইলাম, ওখানকার মানুষগুলো যে এর চেয়েও বেশি ক্রিটিক্যাল। মানে সংসারটা মিডিয়ার চেয়ে বেশি পলিটিক্স। বেশি পলিটিক্স, খুব বেশি পলিটিক্স, খুবই পলিটিক্স। আমার মানে মাঝে মধ্যে আমার মনে হইতো যে আমি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি বা বলি, তখন চিন্তা করতাম যে না, আই হ্যাভ এ ফ্যামিলি অ্যান্ড তারও একটা পরিবার আছে, আই শুড রেসপেক্ট দেম। কিন্তু রেসপেক্টের ওই জায়গাটা কতক্ষণ আমি আরেকজনকে দিব যদি সে ওটাকে ধরে রাখতে না পারে? ব্যাপারটা এই পর্যায়ে চলে গেল। তখন মনে হলো যে না, আসলে যেহেতু একটা মানুষের সাথে আমার কোনোভাবেই আসলে মেন্টালিটি ম্যাচ করছে না, কোনো কিছুই মিলছে না, মানে আমার একটা বস দরকার।
আমার একটু লিভ নেওয়া দরকার এই লাইফটা থেকে। ডিড ইউ মিস ইট? সামটাইমস আমি আসলে মিস করি আমার বিকালবেলা বারান্দায় বসে থাকার সময়গুলোকে আমি ভীষণ মিস করি। আমি ছাদে কাপড় নাড়তে যাওয়ার সময় দুপুরবেলা আমার বাসার যে হেল্পিং হ্যান্ড মেয়েটা ছিল ওর সাথে ছাদের মধ্যে গল্প করার সময়গুলো ভীষণ মিস করি। আমি তখন MBA করছিলাম। আমি ইউনিভার্সিটি ফেরার সময় ঝাল মাখা খাওয়ার সময়গুলো ভীষণ মিস করি। কিন্তু আমার সামহাও মনে হলো কি ভাই যে ওই সময়গুলো আমাকে মিস করছে না আর। মানে আমি ওই সময়গুলোকে মিস করলেও না ওই সময়গুলো আমাকে আর মিস করছে না সামহাও। মানে আমার এটা ফিল হলো এবং ভীষণভাবে ফিল হলো। আমার একটা জায়গায় জানো আপু, আমি যতবার তোমার সঙ্গে বসেছি আমার প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে তোমার শব্দচয়ন এত বেশি মাপা, এত বেশি ব্র্যাকেটের মধ্যে যে কোনোভাবেই যেন অনুভূতিটা আবেগটা প্রকাশ না পায়। হ্যাঁ, কি কারণ বললাম? না, ইটস ভেরি ট্রু। কারণ সত্যি না ভাইয়া, মানে আবেগের কোনো জায়গা না মানুষের কাছে নাই। আমার রক্তের সম্পর্কেরই বা কয়জনের কাছে আমার আবেগের মূল্য আছে? তারাই বা কয়জন আমাকে এই মূল্যগুলো দিল? সো আমার মনে হয় যে আবেগটা তাদের জন্য দেখানো উচিত যারা নিজের ভিতরের মানুষটাকে ছাপায় আরেকটা, মানে যারা মুখোশ পরে থাকে এবং যারা এটাকে পুঁজি করতে চায়। আমি ওটাকে পুঁজি করতে চাইনি কখনো। মানে সবাই মনে করে কি ভাইয়া যে অনেক গ্ল্যামার, ও এটা করছে, আচ্ছা ও এগুলা করছে, ও মনে হয় অনেক বেশি এইরকম। আপনি কতগুলো কথা বলেই বা কিভাবেই বা নিজেকে লুকায় রাখলে বা নিজেকে পরিবর্তন করলে ওই মানুষগুলোর চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে পারবেন? মানুষের চিন্তাকে না কখনো পরিবর্তনই করা যায় না। মানুষ ওইটাই ভাববে এবং ওইটাই চিন্তা করবে যেটা সে করতে চাচ্ছে, অ্যান্ড ওইটার উপরে না আসলেই কারো কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন আমি না কখনো ভাইয়া মানে চিন্তাই করতে পারি না যে আমার এই কয়েকটা সিলি কাজ, যেমন আমি কি করলাম, আমি কোথাও ঘুরতে গেলাম বা আমি কোনো একটা কাজ করলাম বা আমি কিছু একটা করলাম, এই এত ছোট ছোট ব্যাপারগুলাকে সোসাইটি এইভাবে মানে ডিফাইন করবে বা এইগুলার একটা এরকম মানে বের করবে না। আমি তো আসলে ওরকম না। কিরকম বলো আমাকে শুনে ভাই। লাইক ওই যে শুরু দিয়ে যে শুরু করলাম যে যেই মেয়েটা আসলে দেখা যাচ্ছে আমার অনেক স্লিভলেস পরা ছবি আছে বা আমার অনেক জিমের ছবি আছে, বা আমার হয়তো বা সুইমিং কস্টিউমেরও ছবি আছে কিছু এখনো ফেসবুকে। তো তখন আমার সামহাও মনে হয়েছে যে এগুলো করার মানেই হচ্ছে মানুষ মনে করে আই ক্যান টাচ হার। Really? হ্যাঁ, রিয়েলি আই ক্যান ডু এনিথিং উইথ হার। আমি ওকে নিয়ে যে কোনো কিছু লিখতে পারি, আমি ফেসবুকের মেসেঞ্জারে ওকে যে কোনো প্রস্তাব দিয়ে দিতে পারি, আমি যে কোনো কিছুই লিখতে পারি That's ওকে নিয়ে। your life. That's your decision what you are doing. Who the hell we are to judge you? কিন্তু সত্যি করে ভাইয়া, সমাজে তো আসলে আপনার মতো মানুষের সংখ্যা খুবই কম যারা বিশ্বাস করে যে ও এটা করছে, ইটস ওকে, ইটস অল অ্যাবাউট মানে ও কিভাবে কি করতে চায় না করতে চায় এটা তার ব্যক্তিগত ব্যাপার। সমাজের খুব কম মানুষ, হয়তো বা 2% বা 3% আপনার মতো মানে মানুষের স্বাধীন একটা চিন্তা থাকতেই পারে। ও তো রাষ্ট্রের কোনো ধন সম্পদ মেরে খাচ্ছে না, ও ডেফিনেটলি কোনো টাকা পয়সাও মারছে না, মানুষের করও ফাঁকি দিচ্ছে না, ও হয়তো বা রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা মেরে খাইলো না, ও বিদেশেও পালাই গেল না টাকা পয়সা মেরে, কিছুই করলাম না, তারপরেও ওই যে সমাজের ট্রিগারটা শুধুমাত্র মেয়েদের দিক। তোমাকে নিয়ে যত আলোচনা আমি শুনেছি তার 99% আলোচনায় তোমার কাজকে নিয়ে হয় না। তোমার একটা সার্জারিকে কেন্দ্র করে, সার্জারি ইস্যুকে কেন্দ্র করে তোমার নিয়ে আলোচনা হয়। ডেফিনেটলি এটা কি জিনিসটা অনেক উইয়ার্ড, অকওয়ার্ড, পেইনফুল না? এটা এতটাই পেইনফুল যে এটা থেকে এটা ভুলে থাকার জন্য, এখান থেকে মানুষের মাইন্ডকে সরায় দেওয়ার জন্য এবং আমার আশেপাশের মানুষকেও এখান থেকে বের করে আনার জন্য আমি 4 বছর না চালাইছি ফেসবুক, না করছি কোনো কাজ। ফেসবুকও ছিল না তখন? না, আমার কোনো ফেসবুক ছিল না। আরে আমার ফেসবুক পেজের রিচ প্রায় 1 মিলিয়ন, একটা ভেরিফাইড পেজও আছে আমার, আমি ওটাও কখনো চালাই নাই, অথচ ওখান থেকে আমার একটা ভালো ইনকাম আসতো, ওটাও বন্ধ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যাক, কত টাকাই আর হবে, থাক, বন্ধ হোক। তো মানে ইভেন আমি জানি না আমার এই কথাটা কতটা যৌক্তিক বলে মানুষ অ্যাকসেপ্ট করবে, বাট আই হ্যাভ প্রুফ, আমার কাছে ডকুমেন্ট আছে যে ভোগ অ্যারাবিয়ান একটা সাইট আছে, ওদের সাইট থেকেও করোনার টাইমটাতে 2020-এর ওই দিকে 19-এর শেষের দিকে ডিসেম্বরে আমার কাছে একটা মেইল আসে যে আমাদের
প্রচ্ছদের জন্য প্রাইমারি স্টেজে আমরা সাউথ এশিয়ান কিছু মেয়েকে এবং তোমাদের দেশ থেকে এর আগে অনেক মডেল ভোগের মনে হয় মানে স্ক্রিনশট বা সরি টেস্টও করিয়েছে, অনেকবার স্ক্রিন টেস্ট করেছে হোয়াট এভার। তো তোমার কিছু ছবি আমাদেরকে দাও, আমরাও আসলে ট্রাই করব। সাউথ এশিয়ান যেহেতু অনেক মেয়ে কাজ করছে, আরও ইন্টারেস্টেড, এভাবে আমাকে আমার অফিসিয়াল পেজে মেইল করা হয় এবং তখন আমি পেজে চালাতাম। কিন্তু তারপরে নিজেরই কিছু ইস্যুর কারণে মানে নিজের কিছু পারিবারিক সমস্যার কারণে আমি স্ক্রিন টেস্ট দেওয়া তো দূরের কথা, আমার যে একটা সিভি বানিয়ে আমি পাঠাবো, আমার কিছু ছবি পাঠাবো, আমি সেটাও পারলাম না করতে। অ্যান্ড ওই মেইলটা ওই সময়কার তখন তো আমার মাথায় ছিল ঠিক আছে আমি কাজ করব বা এই টাইপের কোনো চিন্তা ছিল, খুব হাইলি ছিল। আমি এখনও ওই মেইলের স্ক্রিনশটগুলো আমার কাছে আছে, আমি যত্ন করে রেখে দিচ্ছি যে থাক, ঠিক আছে হইলো না কিন্তু থাক আমার কাছে, ঠিক আছে থাক, একটা অফার আসছে, অনেক বড় একটা অফার, ভোগ, আর ঠিক আছে আমি যাব দেখি, যাওয়া হলো না, ঠিক আছে থাক আমার কাছে, কিন্তু আমার যাওয়া হলো না। এবং জানি না আসলে এই ব্যাপারটাকে মানুষ কীভাবে নেবে, হয়তো অনেকে বলবে যে হ্যাঁ অফার আসলে আমরা জানতাম এই সেই, ও পারেনি যাইতে এই জন্য বলছে, বাট দিস ইজ ট্রু, আই হ্যাভ ডকুমেন্টস, আই হ্যাভ প্রুফ, আমি আমারই হয়তো বা ঠিক আছে হইতোই না, বাট আমি ছবিও পাঠাতে পারিনি, তার আগে আমার বেস্টটা হ্যাক। তো এতগুলো বাধা আসতে আসতে না আমার মানে একটা মানুষ কতক্ষণই একা একা যুদ্ধ করতে পারে, মানে আমার পক্ষে আর কোনো প্রেশার নেওয়া পসিবল হচ্ছিল না। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে আই শুড লিভ। ওই সময়টাতে, যেই সময়টাতে বুলিং স্টার্ট হইলো, হিউমার স্টার্ট হইলো, হাউ ডু ইউ রিকভার বা হাউ ডু ইউ ফাইট মেন্টালি? কেমনে প্রস্তুত ছিল? মেন্টালি প্রস্তুতের ব্যাপারটা হচ্ছে যে আমি চিন্তা করলাম গায়ে লাগতো মারাত্মকভাবে আমার মাথায় এগুলো হিট করতো। অ্যান্ড আমি তখন ঠিক করলাম যে আই শুড ডু সামথিং নিউ, আই শুড ডু মোর। অ্যান্ড আমার বিবিএতে 2 বছর মতো স্টাডি গ্যাপ ছিল, স্ট্যানফোর্ড থেকে আমি বিবিএ করেছি। তো আমি আবার পড়াশোনা শুরু করলাম, আমি আবার বিবিএ নতুন করে শুরু করলাম, পড়া শেষ করলাম, আমি এমবিএ শেষ করলাম, দেন আমি রাইট নাও এক্সিকিউটিভ এমবিএ করছি। তো সব মিলায় ওই সময় পড়াশোনা করাটা আমাকে অনেক হেল্প করেছে, আমার মাইন্ডটা একটু ডিটাচ হয়ে গেল মিডিয়া থেকে। আমি মনে করলাম কাঁদছো এসব নিয়ে? হ্যাঁ অনেক, বাট আমি না কখনো এগুলো মানুষকে দেখাতে চাই নাই। আমার সবসময় মনে হয়েছে যে মানুষ আমার স্ট্রেংথটা দেখুক, নট আমার উইকনেস। আমি আমার উইকনেসটাকে সামনে আনতে চাইনি। বাট টু বি ভেরি অনেস্ট যে মানে প্রতিটা মানুষের মধ্যেই স্ট্রেংথ উইকনেস সবই থাকবে। মানুষ তার স্ট্রেংথও যেরকম ঢাকাইতে পারে না, উইকনেসও বেশি দিন ঢাকায় রাখতে পারে না, এটা আসবেই সামনে, যেটা চলেই আসলো সামনে, আর কি করার আছে। আর সবচেয়ে বড় ব্যাপার কি ভাইয়া, যে আরেকজন মানুষ আমাকে নিয়ে কি ভাবতেছে, যে যাকে আমি চিনি না জানি না, সে আমাকে নিয়ে কি ভাবতেছে, ইটস ওকে, ভাবতেই পারে। বাট আমার পরিবারের যে মানুষগুলো আমাকে চেনে, আমাকে জানে, যাদের কাছে আমি বড় হয়েছি, ওরাও না ওই 200 গজ দূরের, ওই 500 গজ দূরের মানুষটা আমাকে নিয়ে কি ভাবতেছে ওটা কি সত্যি ভাবা শুরু করলো, ইনস্টিড অফ মাই থিঙ্কিং, আমি কি ভাবছি, আমি কীরকম, এগুলো সব কিছু ছাপায় মানুষ কি ভাবতেছে এটাই তাদের কাছে মুখ্য হয়ে গেল। তার মানে বলতে চাও যে পরিবার থেকে সমান যন্ত্রণাটা বেশি এসছে? হ্যাঁ অনেক বেশি। কি ধরনের কথা শুনতে হয়েছে? ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি ভীষণ কনজারভেটিভ, ভীষণ লেভেলের কনজারভেটিভ, অনেক রেস্ট্রিক্টেড ফ্যামিলি আমার। সবচেয়ে বড় যে ব্যাপার, আমার কোনো ভাই নাই। আমরা তার মানে সবাই মক্কেল? হ্যাঁ, ভাই নাই মানে সবাই উপদেশ দিতে আসবে, আর তখন আমি আনম্যারিড। ভাই নাই মানে সবাই উপদেশ দিতে আসবে, সবাই সবার মতামত দিবে, আচ্ছা এই কারণে এরকম হয়েছে, ওকে এখানে পড়াইছো, ওকে পড়ানোর জন্য তোমরা ঢাকায় নিয়ে গেছো, এই জন্য এরকম হয়েছে, এই দিকে রাখলে এরকম হইতো না, এরকম বহু কথা আমাকে শুনতে হয়েছে। এইরকম হয়েছে? কি হয়েছে? হোয়াট ডিড ইউ ডু? এই যে আমি খুব পাশ্চাত্য ব্যাপারটাকে প্রাধান্য দিছি, আমি দেশের বাইরে গেছি, আমি সার্জারি করাইছি, আর আমি 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 আমার ইচ্ছা মতো চলাফেরা করতেছি, আমি আমার ইচ্ছা মতো কাজ করতে চাই, এই ব্যাপারগুলো। বাট খুব খারাপ লাগার ব্যাপারটা কি ভাইয়া, যে এই কথাগুলো আমি আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কেউই শোনে নাই। আমাকে অনেক ইন্টারভিউতে ডেকেছে, অনেকে ইন্টারভিউ করার ট্রাই করেছে, আমি বলেছি ভাইয়া এই ব্যাপারটাকে একটু বলেন,
যে আসলে আপনারা যেটা দেখতেছেন এটার বাইরেও অনেক কিছু হচ্ছে, এটার ভিতরে অনেক কিছু হচ্ছে, এই ব্যাপারগুলো বলছে, ওগুলো কেউ শুনবে না। বাট সবচেয়ে বড় যদি ভাইরাল নিউজও বলো, সেটাও তো ওর মধ্যেই থাকে যে একটা মানুষের হ্যাঁ, মনের কতটা ক্ষত হইলো, কতটা সমুদ্র হয়ে গেল তার কষ্টের জমা জল। ডেফিনেটলি। আর মিডিয়ার কিছু মানে কি বলবো, আমি কারো নাম নিতে চাচ্ছি না, এত দিন পরে এসে আসলে আমি নাম বলে না থাকি নিয়ে সব কিছু। একটা সিন্ডিকেট, যেটা একটা ব্যবসায়িক সিন্ডিকেট আমার পিছনে এমনভাবে লেগে গেল যে আমাকে যেই কাজ দিত সে ফোন দিয়ে নিষেধ করে দিত, ওকে কাজ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ও হ্যাঁ, ওকে কাজ দেওয়ার দরকার নেই। really? হ্যাঁ, রিয়েলি। আমি যদি কোনো ফটো এত ইম্পর্টেন্ট হয়ে গেল? হ্যাঁ, এত ইম্পর্টেন্ট হয়ে গেলাম আমি তাদের কাছে। আমি যদি কোনো ফটোশ্যুটও করতে গেছি, হয়তো বা আমি কারোর সাথে মিশতেছি, তাদেরকে ফেসবুকে নক দিত। প্রথমে তাদের ফোন নাম্বার তো খুব ইজি না যে বের করা, ফেসবুকে নক দিত, ওর সাথে কাজ করবা না, ওর সাথে এটা করবা না। কি হাস্যকর। হ্যাঁ, মানে এগুলাও আমাকে একটা টাইমে ফেস করতে হয়েছে। প্লাস এত বেশি মানে ওই আমি যার কথা বলছি সে অনেক পাওয়ারফুল একটা মানুষ, হোয়াট এভার। আমি তার সাবেক মন্ত্রী টাইপের লোক? না 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 না, ওরকম মন্ত্রী টন্ত্রী কেউ না, অনেক পাওয়ারফুল একজন বিজনেসম্যান। তো আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, দেখো হোয়াট এভার তুমি আমাকে পছন্দ করো বা ঠিক আছে, কিন্তু আমি আসলে তুমি যেটা বলছো এটা আমার পক্ষে করা সম্ভব না। কি বল? মানে সে, তার বাচ্চা আছে, তার ওয়াইফ একজন অনেক, আমি নাম বলতে পারবো না, উনি একজন অনেক বড় পলিটিক্যাল লিডার, তার Okay. মানে লিডারের মেয়ে। তো সে কোনো একটা ভাবে মানে আমাকে বুঝাইছে ওই সময় যে আসলে আমার এরকম এরকম সম্পর্ক ভালো হচ্ছে না বউয়ের সাথে, হুম, হুম, হুম। কমন ডায়লগ। হ্যাঁ আর বউ তো আমার বোঝে না। হ্যাঁ, তো তারপরে তখন দেখা গেল তার সাথে আমি যখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আপনার কি ডিভোর্স হয়েছে কিনা, আমি ডিরেক্টলি দেখা বলছি না ডিভোর্স আসলে বাচ্চার হয়নি, জন্য হয় না। হ্যাঁ আমরা সেপারেটেড থাকি। তো এই টাইপের, সবচেয়ে কমন ডায়লগ দুনিয়ার ছেলেদের। তো তারপর এই টাইপের আসলে ওই সময়টাতে কি হয়, ওই বয়সে কি হয় আসলে, না বোঝা। হ্যাঁ কিছু না বোঝা। হ্যাঁ। তো তারপরে দেখা গেল তার ওয়াইফ যখন এই ব্যাপারটা জানতে পারলো, সে না বুঝেই সমস্ত তার যতগুলো কানেকশন আছে সবাইকে আমার পিছনে লাগাই দিল, যাও ও যেন কোনোভাবেই এখানে থাকতে না পারে, ওকে ওকে তোমরা কোনো একটা ভাবে ওকে বোঝাও বা ওকে যা কিছু করো, ওকে এটা করো। এখন আমার এতদিন পরে এসে আমার ফিল হয় কি ভাই, যদি আমাকে এতগুলো মানুষ না চিনতো আমাকে মেরেই ফেলতো। এতগুলো মানুষ চেনার কারণে হয়তো বা উনি ভাবছে যদি যদি ওকে মেরে ফেলি বা ওর লাশটা গুম করে, খুন এটা করলে বের হবে, প্রকাশ হবে। হ্যাঁ এটা প্রকাশ হবে, একটা থামড়াইলে হয়তো কিছু হয় না, কিছু কিন্তু হবে খুন না। খুন করলে সেটা হ্যাঁ, হয়। এই জন্য হয়তো বা আমাকে কিছু করে নাই শুধু এই আল্লাহ, ভয়ে। তো বেঁচে কিন্তু গেছে। কিন্তু হ্যাঁ, কিন্তু যদি এরকম না হতো তাহলে আমার আমার এখন ভয়, মানে তখন অনেক বেশি ছিল ভয়টা, এখন ভয়টা একটু কমে গেছে। যে ওরকম না, ওরকম যদি আমি সরে না আসতাম, একদম পজ নিতাম সবকিছু থেকে, তাহলে ওটা তার মানে কি হতো। ওনার সাথে সম্পর্ক হয়ে গিয়েছিল? সম্পর্ক বলতে যে ওরকম সম্পর্ক না, মানে একটা হাই হ্যালোর মতো একটা খুব ইন রিলেশনশিপ না, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ছিল। আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং আমার আশেপাশে আমার কিছু ক্লোজ ফ্রেন্ডও জানতো তার সম্পর্কে, তারও কিছু ক্লোজ ফ্রেন্ড জানতো, তার ফ্যামিলির কয়েকজন জানতো, এতটুকুই। তার ফ্যামিলিকে আমি যখন জিজ্ঞেস করছি আচ্ছা ভাইয়া ও তো আপনার কাজিন হয়, আসলে কি আসলে ভাবির সাথে কি রিলেশন, বলছে না না ওর ওর ওয়াইফ তো অনেক বড় পলিটিক্যাল লিডারের একজন মেয়ে হয়, ও খুবই দেমাগি, ও আসলে ওর সাথে ওর হবে না, আমরা অনেকবার ওকে বুঝাইছি কিন্তু ও বোঝে না, আমাকে এইভাবে বুঝাইছে। তো আমি 4-5টা মানুষের কথা কিভাবে ডেনাই করব। আমিও তখন মানে আমারও এটা ভুল ছিল যে আমি আর বেশি যাচাই বাছাই না করে তাদের এই কথাগুলোকে বিশ্বাস করাটা আমার ভুল ছিল। আর আমার ভুলটা এই জায়গাতেই যে আমার আরো যাচাই বাছাই করা। তার মানে তোমাকে আপু সহজে বিশ্বাস করানো যায়, ধোকা দেওয়া যায়। হ্যাঁ খুবই, এবং এবং এই প্রবলেমটা এখনো আছে। আমাকে এখনো যদি কেউ বলে, মানে কেউ দেখা যাচ্ছে পিছনে ছুরি রেডি করতেছে ওকে খুন করব, ওকে আস্তে করে নিয়ে আসি, আমি যাবো মানে পটায় খুনও করা যায়। হ্যাঁ, পটায় ফোন করা যাবে, এটা খুবই ইজি। আমাকে পটায় নিয়ে যে আচ্ছা ঠিক আছে, আমার আচ্ছা ভালো ব্যবহারই তো করছে, ভালোই তো মনে হয়, দেই গলাটা বাড়ায় কেটে দাও। এইরকমই আমি এইরকমই আসলে। ওকে, মানে আমি কেন এই কথাটা আমার আরো মাথায় উঠলো, অনেক সময় দেখেছি সাংবাদিকদের বা কোনো প্রশ্ন এমনভাবে প্রশ্নটা করেছে যে তার উত্তরে আপু তুমি সেম জিনিসটাই বলেছো এবং তার কারণে ট্রল হয়েছে ব্যাপারটা নিয়ে।
ইউ ডোন্ট সে ইট, ওরা যেটা বলেছে সেটাকে রিপিট করেছো তুমি। হ্যাঁ, এবং ওটাকে কাট করে এমনভাবে বসায় দিছে যে ও এটা বললো। হ্যাঁ, যেমন ধরো একটা, সরি মাফ করে দিও যদি তোমার গায়ে কষ্ট লাগে, আমি একটা চল এখন মনে করতে পারি, বলে যে উপরতলা ভাড়া দিয়ে নিচতলা বানাইছি, না না তা না, কি হলো, নিচতলা ভাড়া দিয়ে উপরতলা করছিল, বন্ধু তোমার দোতলা বাড়ি নিয়ে কথা হচ্ছিল সম্ভবত, হ্যাঁ এবং দ্যাট ওয়াজ নট ইউর ওয়ার্ড। হ্যাঁ, আমি মনে ওই করি কথা তোমার এই ওয়ার্ডই ছিল না, আরেকজন বলছে, ইউ জাস্ট রিপিট ইট। হ্যাঁ, ওই কথাটা আমার ছিল না। মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমার সবাই তো মোটামুটি জানে যারা, যে আম ফ্রম নর্থ বেঙ্গল, আমার বাসা নীলফামারীতে। তো ওখানে আমাদের একটা ডুপ্লেক্স বাড়ি আছে। তো আমাকে জিজ্ঞেস করছে সাংবাদিক যে তুমি তো কেবল কাজ করতে নতুন আসছো, তুমি এত টাকা কোথায় পাইলা যে তুমি ওখানে একটা বাড়ি বানিয়েছো? আমি বলছি মাঝখানে, এই বাসা আমি বানাইনি, আমার বাবা বানাইছে। আমার বাবা ব্যাংকের একটা বড় কর্মকর্তা ছিল, ডিজিএম হয়ে উনি রিটায়ার্ড করছে। রিটায়ারমেন্টের পরে প্রত্যেকটা মানুষ কিছু টাকা পায়, এবং এটা সরকার থেকেই দেয়, যেহেতু উনি মানে সরকারি একটা ব্যাংকের ইয়ে ছিল, আধা সরকারি ছিল তখন অবশ্য ছিল। তো উনি রিটায়ার করার পরে ওনার পেনশনের কিছু টাকা দিয়ে বাসাটা বানাইছে। আমি এইটা বলছি, এটাকে পুরোপুরি কাটছে, এটা রাখেনি। তারপর বলছে যে তাহলে 2 তলা বাসা, তখন বলছে কেন, প্রথমে নিচতলা বাসাটা বানানো হয়েছে, তারপর ওটার ভাড়ার টাকা দিয়ে আস্তে আস্তে আমার বাবা মা কিছু সঞ্চয় করে এই কথাগুলোকে স্কিপ করে ওটাকে মার্জ করে না কি করে ওটাকে তখন এরকম বানাইছে। আর তখনকার ব্যাপারটা ছিল কি, আমার কোনো ভেরিফাইড পেজ ছিল না, আমি যে একটা আমার স্টেটমেন্ট দিব যে আমি এটা এইভাবে বলি নাই, ওই সুযোগটাই নেই। আমার ওই ইন্টারভিউটা দেখে আমি বুঝতে পারছিলাম যে কই কই কাট হয়েছে, এবং আমার মনে হচ্ছিল মেয়েটা তো গান্ধী কেন এমন কেন করে। আমি বুঝাইতে পারবো না, আমি যে এটা নিয়ে কাউকে বলবো যে ভাই এটা কি, মানে সে তো এইটা ইন্টারভিউ করার পরে তার মোবাইল পুরোপুরি বন্ধ, ফোন বন্ধ করে রাখছে সে, মানে আমার কোনো ফোন সে ধরবে না, ফোন বন্ধ। এবং আমি যে এটার সপক্ষে বলবো যে ভাই এই ব্যাপারটাকে কেটে কুটে মার্জ করে এরকম করে করা হয়েছে, আমি কোথায় বলবো? আমার তো কোনো ভেরিফাইড পেজ নেই তখন। আমার পেজের ফলোয়ার মনে হয় কত হবে, 5-6 হাজার হবে তখন। এবং এখনো তো প্রতিবার ফেসবুক হ্যাক হইতে থাকে, প্রত্যেকবার। মানে আমি 1 মাস যদি আমার পেজে কখনো লাইভেও আসি না, এখন তো আমাকে কেউ বলতে পারবে না যে আমি কেউ লাইভে দেখছে। আমি কখনো লাইভেও আসি না আমার পেজ থেকে, বা আমার পেজে কোনো পোস্টও দিই না, তারপরেও কিছুদিন পর পর হ্যাক। কিসের জন্য হ্যাক, কেন হ্যাক করে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আপু কাজ নিয়ে তোমার খুব একটা বেশি চর্চা হয় না, অথচ তুমি তো অসাধারণ উচ্চারণ, তোমার অসাধারণ কথা বলো, প্রেজেন্টেবল, হয় না কেন বলো তো? হয় না কারণ আমার মনে হয় ওই যে ব্যাকলাস ত্রুটি, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতে পারবো। মানে আমার তো এসে সায়েন্সে ছিল যে ব্যাকলাস ত্রুটিটা আসলে কি। ব্যাকলাস ত্রুটিটা হচ্ছে একটা যান্ত্রিক ত্রুটি, মানে যে যন্ত্রে হয় সেই যন্ত্রটা বিকল হয়ে যায় এবং কোনোভাবে ওই যন্ত্রটাকে ঠিক করা যায় না। আমার মনে হয় সমাজ এরকম একটা মহামারী ব্যাকলাস ত্রুটিতে ভুগতেছে। ওই সমাজের ওই ত্রুটিটাকে ঠিক করা না আমাদের একজনের পক্ষে আর পসিবল না। দেন ওয়াই ইউ আর নট ওয়ার্কিং? তোমার কাজ কেন অনেক বেশি আসে না, যেটা আসার কথা? তুমি যদি বাংলাদেশের 10টা আলোচিত মেয়ে বলো, তার মধ্যে তোমার নাম অন্যতম। তুমি কিছু করো না করো, বাট ইউ আর নট ওয়ার্কিং অন দ্যাট সেন্স। খুবই হাতে গোনা কয়েকটা কাজ বা করোই না, ওয়াই? কারণ ওই যে কাজ, মানে শুরুর ব্যাপারটা হচ্ছে কাজ করতে গেলে ওই সিন্ডিকেটটা আমাকে কাজ করতে দিত না, যার কথা বললাম। আর পরে আস্তে আস্তে হয়ে গেছে কাজ না করতে না করতে ওই যে জং ধরে গেছে না, জং ধরে গেছে, আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করতো না। কাজ করতে গেলে বুলিং, কাজ করতে গেলে ও এইগুলো করছে এইগুলো আমি আর নিতে পারতেছিলাম না। মানে মানুষের মাথা তো এটা ওভারলোড হয়ে গেছে, আমি আর নিতেই পারতেছিলাম না। যে একটা জায়গায় আমরা সবাই বসে আছি 20 জন বা 25 জন, ওখানে আমাকে নিয়ে কথা হচ্ছে, আমি যাওয়ার পরে সবাই হাসতেছে, চুপ করে গেল। হ্যাঁ, আমি ব্যাপারটাকে নিতে পারতেছিলাম না, লিটারালি নিতে পারতেছিলাম না। মানে আমাকে বলো তো, তোমার নিয়ে হাসার কি আছে? Where? You are bold, you're strong, educated, and good speaker. Where is the fault? ফল্টটা হচ্ছে আমার সামহাও মনে হয়েছে যে ওই একটা প্রবাদ আছে না যে উলু বনে মুক্তা ছড়ানো। তো আমি এই ফ্রিডম অফ চয়েস বলতে যে কোনো একটা ব্যাপার হইতে পারে, ফ্রিডম অফ লাইফ, এই ব্যাপারগুলো বাংলাদেশে অ্যাপ্লাই করতে যে, বা এই সোসাইটিতে, মানে বাংলাদেশ না, ভারতীয় উপমহাদেশ এখনও না এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সগুলো বোঝার মতো জায়গায় যায় না। যে ফ্রিডম অফ চয়েস একটা মানুষটা মনে হয়েছে ও কারো ক্ষতি করতেছে না, শি ক্যান ডু ইট, ও কারো ক্ষতি করতেছে না, ও কারো টাকা মারতেছে না, ও
ও কারোর সাথে প্রতারণা করতেছে না, ও 15 লাখ টাকা দিয়ে ছাগলও কিনতেছে না, হোয়াট এভার, তাহলে ও কি করতেছে এটা? ওর কথা তুইলই না, মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে ছাগলের জন্য। তো ও ও কি করলো না করলো এইটা এত বড় টপিক, একটা মেয়ে মানুষ এত বড় টপিক কেন হবে? এগুলো বোঝার মতো ক্ষমতাই তো 97% নাই। ইউ কান্ট সে যে তোমার ড্রেস আপের কারণে তোমার নিয়ে কথা বলে, কারণ বাংলাদেশে অন্তত 70-80% মেয়ে এখন সেম ড্রেস আপ করে। হ্যাঁ, এখনকার ব্যাপারটা একটু আলাদা। আমরা যদি আমি কারণ নাম নিতে চাচ্ছি না, আমরা যখন ছোট ছিলাম মনে হয় তখন একজন মডেলের অনেক একটা ইন্টারনেটে ব্যাপার ভাইরাল হয়, কিন্তু সমাজ কিন্তু তাকেই দোষ দিয়েছে। আমি নাম নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি না যে আপনিও নামটা নেন, বুঝতে পারছি। কারণ আমরা আমারই বান্ধবী। অ্যান্ড তিনিও একজন মেয়ে, অ্যান্ড আই রেসপেক্ট হার আ লট। আমি এত বছর পরে এসে বুঝতে পারি যে আসলে এই ঘটনাগুলো ঘটলে একটা মেয়ের ভিতরে কি হইতে পারে। তখন আমরা অনেক ছোট ছিলাম, তো ওখানে তার কোনো দোষ নাই, কিন্তু সে কি সোসাইটিকে আজকে পর্যন্ত বোঝাইতে সমর্থ হয়েছে যে আমার দোষটা কোথায় ভাই? এটা কয়জন বুঝবে? যারাও বুঝতেছে তারাও হাসতেছে। দিস ইজ আওয়ার সোসাইটি। আসলে সমাজ, আমাদের দেশ মানে আনডাউটলি অনেক দূর এগিয়ে গেছে। আমাদের জিডিপি অনেক হাই হয়েছে আগের চাইতে, আমাদের জীবনযাত্রার মান অনেক হাই হয়েছে, কিন্তু আমাদের মানসিকতার না ভাইয়া কোনো চেঞ্জ হয়নি। এটা সেম ওই জায়গাটাতেই আছে যে জায়গায় 20 বছর আগে ছিল। বরং আমার মনে হয় এখন অনেক বেশি খারাপ হয়েছে, আরো বেশি। কারণ আগে ফেসবুক ছিল, ছেলেরা কোনো মেয়েকে টিচ করতে ওইভাবে পারতো না। রাস্তায় যে কয়টা মেয়েকে দেখবো, মুরব্বীরাই থাপড়াইতো তো। হ্যাঁ, সমাজে এটাই ছিল একটা। হ্যাঁ, স্কুল কলেজে যাইতো, ওই মেয়েগুলাকে শুধুমাত্র তারা টার্গেট করতো, ট্রিগার করতো। কিন্তু এখন তো এটা ওপেন হয়ে গেছে। অ্যাঞ্জেলিনা জোলির ছবিতেও যে খারাপ কমেন্ট করবে, ক্যাটরিনা কাইফের ছবিতে ওই সেম কমেন্ট করবে। এই কমেন্ট আলিয়া ভাটের মেয়ে রাহার এই বাচ্চাটার ছবিতেও করবে। ওই সেম কমেন্টটা, আমি যদি রং না হই, আমাদের একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো মানুষ, এরকম একটা যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে সারা বিশ্বের কাছে, বাংলাদেশে কি দিয়েছে? নাঙ্গা ভুগা, মানে আগে তো এটা দিয়ে চিন্তাম, সো সরি। তারপরে যখন দেশের জিডিপি হাই হওয়া শুরু করলো, এটা অনেক পরে, সাকিব আল হাসান ক্রিকেট এটা দিয়ে চিনলো। ওনার বাচ্চাটাকে পর্যন্ত এগুলো কমেন্ট করতে, আল্লাহ মাফ করুক, আমিও দেখছি এবং আমার এত লজ্জা লাগছে। এইটা কেন? খুব লজ্জা লাগছে, নিজেরই লজ্জা লাগছে দেখে। হ্যাঁ, মানে এটা কেন? তো একটা বাচ্চা মানুষ, ও তো মেয়েই হয়নি এখন, ও একটা বাচ্চা। কিন্তু এটা কেন? আসলে কিছু বলার নাই। মানে 20 বছর আগেও হয়তো যেখানে ছিল মানুষের মূল্যবোধের জায়গাটার কথা বলছি আমি, ওটা এখন ওই জায়গাতেই আছে। সানাইয়ের অবস্থানটা কি 7 বছর আগে যেখানে ছিল আজও সেখানেই এসে? 7 বছর আগের আমি একটু কিছু গেলেই কান্নাকাটি করতাম। আমি দরজা লাগাই দিয়ে কান্নাকাটি করতাম, কাউকে বুঝতে দিতাম না, বা শুয়ে থাকতাম যখন চাদর মাথায় দিয়ে কান্নাকাটি করতাম। বাট নাও আমার মনে হয় যে ঠিক আছে, ইটস ওভার, আমার জীবনের ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। আমি জীবনকে ওইভাবে দেখি না, জীবনকে আমি একদম ওইভাবে দেখি না। হ্যাঁ, কিছু খারাপ লাগা আছে, সেটা তখনও ছিল, এখনও আছে, কিন্তু ওটার খারাপ লাগার ওয়েটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এখন আই ক্যান আর্ন, আমি নিজে চলতে পারি আলহামদুলিল্লাহ। না, আমার ইনকাম খুব বেশি না, বাট আমি নিজে চলতে পারি। আমি নিজের লাক্সারি লাইফটা কষ্ট করে হলেও নিজে সার্ভাইভ কোনোভাবে করে নিতে পারি। সো আমার উপরে ওই কথাগুলো আর কোনো মাইনেই রাখে না, একদম না। এখন কি মানুষের নেগেটিভ কমেন্ট গায়ে লাগে, কষ্ট লাগে? একদম লাগে না। রিয়েলি? এখন আমারও ওই যে 20টা মানুষ আমাকে নিয়ে হাসতেছে, আমারও ওদেরকে নিয়ে হাসি পায় যে ওরা কত লাইফলেস, ওরা কত ফ্রাস্ট্রেটেড, যে ওরা একটা মেয়েকে নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করে, সেটা যে মেয়েই হোক, যে মডেলই হোক, যে নায়িকাই হোক, তাদেরকে নিয়ে কমেন্ট করে সারাদিন, ফেসবুকে এগুলো নিয়ে ট্রোল করে। আল্লাহ ওদের রিজিকটাকে কোন জায়গায় রাখছে, আমার এগুলো মনে করে হাসি পায়। শানি, ধরো এই এত কিছু দেখার পরে, হ্যাঁ, জীবনের এত কিছু দেখার পরে বোন, যেসব তরুণীরা স্পেশালি 18 থেকে 24, 14 থেকে 24 যারা এখন দেখছে বা দেখবে অনুষ্ঠানটা কোনো এক সময়, তাদের জন্য যদি নিজের লাইফের কোনো লেসন বলতে চাও তুমি? ফার্স্ট অফ অল ভাইয়া, মানে আমি কাউকে কোনো কিছু বলার মতো বা উপদেশ দেওয়ার মতো জায়গায় তো আমি নাই, বা আমার ওই রাইটসও নাই। বাট হ্যাঁ, যদি কোনো কিছু বলার থাকে সেটা হচ্ছে যে আমাদের মন কি চাচ্ছে না, এগুলা বোঝার, মানে বেসিক্যালি মেয়েদের মন কি চাচ্ছে আর মেয়েদের মন কি চাচ্ছে না, আমার কি খাইতে ভাল লাগলো,
আমার এটা ভালো লাগতেছে না, এই যে মেয়েদের যে একটা ভালো লাগা থাকতে পারে, এই জায়গায় কিন্তু সোসাইটির 90% মানুষই নাই, 10% আছে, অবশ্যই আছে, ভালো আছে খারাপও আছে। তো যেই জায়গায় মেজরিটি নাই ওই জায়গায় নিজেকে খুঁজতে যেও না। এটা উলু বনে মুক্তা ছড়ানোর মতো ঘটনা। যেই জায়গায় আমার কোনো যেই জায়গায় আমার ভালো লাগে খারাপ লাগাগুলোকে মানুষ ফান হিসেবে নিবে, এটা হিসেবে নিবে, ও আচ্ছা আচ্ছা এটা এরকম, ওই জায়গায় ওগুলো এস্টাবলিশ করতে যাওয়ার কোনো মানে হয় না। বি ইয়োর সেলফ, মানে পড়াশোনা করো, টাকা পয়সা ইনকাম করো, বিয়ে শাদী করো, হোয়াট এভার, বি হ্যাপি। বাট মানে সোসাইটি যখন জাজমেন্টাল, আমারও সেগুলোকে ইগনোর করা উচিত এবং হাইলি ইগনোর করা উচিত। আমি এরকমও জাজমেন্ট শুনছি যে সানাই যে এত এত করে বলে যে ও সার্জারি করছে, ও তো আসলে সার্জারি করে নাই। এইটা তো এটা তো আরো ভালো, আমার জন্য ভালো, যদি এরকমটা হইতো তাহলে ভালো হইতো অনেক বেশি। আমি এটা অনেক অনেক বেশি, ও তো ফেক, ও তো এমনি বলে। এটা এটা আমারও অনেক অনেক মজা লাগছে এটা শুনে, মানে এটা আমিও শুনছি অনেকবার। ঠিক আছে, এটা হয়তো বা যদি আমি 4-5 বছর আগে ভাবতাম তখন আমি চিন্তা করতাম, তখন এটা নিয়েও আমি কান্নাকাটি কিছু একটা করতাম। এটা হবে, চলো কাঁদি, দরজা বন্ধ করে। মানে এটাও আমাকে শুনতে হলো। বাট এত মানে 4-5 বছর পরে আমার মনে হয় জায়েজ আছে। যাক, ওরা যা বলতেছে বলুক, আমার এগুলো নিয়ে কোনো চিন্তাই নাই। আমি মানে দ্যাট চ্যাপ্টার ইজ ওভার, আমার জীবন থেকে এগুলো সব ওভার হয়ে গেছে। আমি এখন আমাকে সকালে উঠে অফিসে যেতে হবে, আর দুপুরের দিকে আমাকে একটু খোঁজ নিতে হবে যে আমি যে কাপড়ের ব্যবসাটার দোকান দিতে যাচ্ছি সেটার প্রোগ্রেস কত দূর হচ্ছে না হচ্ছে। আমার ওগুলোর প্রতি আর কোনো মনোযোগ নেই। ওই সময়টাতে একটু বেকার ছিলাম, তো যা হয় আর কি, কোনো চাকরি বাকরি করতাম না বা কোনো বিজনেস দাঁড়া করানোর ইচ্ছা ছিল না। বা এখন তো সানাই অনেক একটা দারুণ ট্রেন্ড চলতেছে, চিনি বাবা। কি কোনটা? দ্য সুগার ড্যাডি। ও আচ্ছা। এর ইফেক্ট কি পড়ছে? না, ইফেক্ট আমার উপরে পড়লে হয়তো বা আমি এতদিনে কম করে হইলো 12-13টা সিনেমা রিলিজ পাইতো আমার, বা এটা আমার মনে হয় আর কি। না মানে আমি কাউকে ছোট করে বলছি না বা খারাপ বলছি না, এটা আমি ফান করেই বললাম। কিন্তু আমার মনে হয় যে চিনি বাবার যে ব্যাপারটা আছে, হ্যাঁ এটার এক্সিস্টেন্স অবশ্যই আছে, না হলে আমি আমার চোখের সামনে যারা হয়তো বা সমসাময়িক সবগুলোরই তো আমি চিনি, হ্যাঁ যারা সব হয়তো বা পারিবারিক ফ্ল্যাটের মালিক। হ্যাঁ আমার অফিস বনানীতে, তো আমি যখন বনানী থেকে গুলশান এক পর্যন্ত অনেক সময় আমি কেটস পরে হেঁটে হেঁটে আসি। ভালো ব্যায়াম হয়ে যায়। হ্যাঁ আমার ব্যায়াম হয়ে যায়, আমি হেঁটে হেঁটে আসি। তো আমি তখন দেখি মাঝে মধ্যে আমি চিনতে পারি, দু একজন আমাকেও চেনে, ওরা গাড়ির গ্লাস নয় আমাকে কীভাবে দেখে, আমি ওদেরকে আমি দেখি। তো লুকটা আবার তো ভালো ছিল। হ্যাঁ, তো প্রোগ্রেসটা দেখে আমার মনে হয় যে ইট হ্যাজ এক্সিস্টেন্স। আমার মনে হয় ঠিক আছে, ও ভালো আছে, কিন্তু বিশ্বাস করেন ভাই আমার না কখনো ওদেরকে নিয়ে কিছু লিখতে বা বলতে ইচ্ছা করে না। ঠিক আছে ভালো আছে, মনে হয় না ইস আমারও তো থাকতে পারতো। না আমার এটা মনে হয় না। মানে মনে হওয়ার জায়গাটা নেই জন্যই হয়তো বা আমাকে পড়াশোনা শেষ করতে পারছি, শেষ করতে পারছি। একদিন ভালো চাকর হবো। একদম ওইটাই মনে হয়। ভালো চাকরি করবো। কোনো কিছু নিয়ে রিগ্রেট আছে মনে? রিগ্রেট হচ্ছে যে ওই যে মানে উলু বনে মুক্তা ছড়ানোর থিমটা আমার এগুলো এখানে করা ঠিক হয়নি, আমার বোঝা উচিত ছিল। ক্লিয়ারলি বলো, এই লাইনটা খুব ম্যাসিভ। হ্যাঁ মানে আমার স্পষ্ট করে বলো, আমার মনে হয় এটা 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 উচিত হয়। হ্যাঁ বেসিকলি ভাইয়া, আমি এখন যে কথাটা বলবো জানি না এইটাকে আবার সবাই কিভাবে নিবে আমি জানি না, লেনে দো। কিন্তু সত্যি কথা যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মডেলিং টু ইউ? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মডেলিং? মডেলিং মানে কি? আমি কয়েকটা গাছের নিচে দাঁড়ায় শটান হয়ে এইভাবে এইভাবে ছবি তুললাম, হ্যাঁ আমি এভাবে ছবি তুললাম, আমি মুখটা রাগি রাগি কইরা হ্যামটের আগে করে ছবি তুললাম, কয়েকটা ফ্যাশন শো করলাম বা কয়েকটা বিলবোর্ডে কাজ করলাম, দিস মডেলিং না। আমার কাছে সবসময় আগে মনে হতো যে মডেলিংটা হচ্ছে যে নিউ এরা। আমি যেটা করতে চাই বা আমার যেটা মনে হচ্ছে আমি এটা করবো অ্যাজ আ মডেল, আমি নিজেকে এখানে এক্সপ্লোর করতে পারবো, আমি এখানে নিজেকে নতুন করে জন্ম দিতে পারবো, আমি এটা করবো। সেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা মেরে না, কারো ক্ষতি করে না, আমি এটা করবো। তো মডেলিংটা ডুইং সামথিং নিউ, ডুইং
সামথিং দ্যাট ইউ ওয়ান্ট, এটা আমার কাছে তখন মনে হয়, তো এখন এটা মনে হয় না অবশ্য। তো মডেলিং এর ওই জায়গায় কি বাংলাদেশ আসলেও যেতে পেরেছে বলে আপনার মনে হয়, বা যারা যেতে পেরেছে সেই সংখ্যাটা কতটুকু? দুই একজন কিন্তু দুই একজন কেন, বাংলাদেশে তো অনেক সুন্দর সুন্দর মডেল আছে, আমরা তো র্যাম্পে অনেকটা অনেক সুন্দর করে হাঁটে দেখি, ওরা ওই জায়গায় যেতে পারছে না কেন? বিকজ অফ ওই যে মানুষের ইথিক্স, নর্মস, সোশ্যাল যে নর্মস, মিথগুলো এস্টাবলিশ হয়েছে 200 বছর ধরে এই ভারতীয় উপমহাদেশে, আমরা ওখান থেকে বের হতে পারবো না কোনোদিন। তো যেটা পারবো না, ওখানে আমার যাওয়াটা ঠিক হয়নি। মানে তোমার মনে হয় তোমার মডেলিং করতে যাওয়া ঠিক হয়নি? না, আমার ঠিক হয়নি, আমার এটা ঠিক হয়নি। যেমন ইউ নো দ্য নেম অফ দ্যাট ম্যাগাজিন লাইক পেইন্ট হাউস। পেইন্ট হাউসে ফটোশ্যুট করার মতন মডেল বাংলাদেশে অনেক আছে, অনেক সুন্দর মডেল। বাংলাদেশি মেয়েরা কি কম সুন্দর? মোটেই না, অনেক সুন্দর, অনেক সুন্দর মেয়ে আছে বাংলাদেশে অনেক সুন্দর মডেল আছে, অনেক অভিনেত্রী আছে। বাট আপনার কি মনে হয় না যে ওরা ভোগের প্রচ্ছদে প্রতি বছর যেতে পারে? তুমি পারতেছ না কেন যাইতে? কেন? ভয়ের কারণে, ভয় যে আমরা ওখানে গেলে আমাদেরকে নিয়ে এগুলো টানাটানি করবে, আমাদেরকে গায়ে লাগে এগুলা। এখন হয়তো লাগায় না, বাট তখন হয়তো বা লাগাতো, বা এখনো অনেকেই লাগায় যাদের ফ্যামিলি আমার ফ্যামিলির মতো কনজারভেটিভ, তারা হয়তো গায়ে লাগায়। কনজারভেটিভ ফ্যামিলিতে তুমি বাংলাদেশ নাড়ায় ফেলাইলা, আর যদি একটু মডারেট হইতো তাই তো খবর ছিল রে ভাই। এই কনজারভেটিভ শুনলে আমার গায়ে জ্বালা ধরে। সবগুলা নায়িকাই বলে যে আমার ফ্যামিলি কনজারভেটিভ। আরে দিস ইজ ট্রু ভাই। আমরা যুদ্ধ করতে করতে দেশ উড়াই দিচ্ছি আমি। আজকে বাংলাদেশের 10টা মেয়ের নাম জানলে মানুষ আনে মাহবুব জানে, আর সে যদি করে আমার হেভি কনজারভেটিভ, আমার ফ্যামিলি হেভি কনজারভেটিভ, তাই না? কেমনে আমাকে বাসা থেকে বের করে দিছিল আমার বাবা, বের হও আমার বাসা, তাই এত বড় সাকসেস। তুমি বের হও আমার বাসা থেকে, তুমি বের হয়ে যাও, দরকার নেই আমার। তুমি বুঝতে পারছো না কেন যে আমাদের মানে তাই 48 সাকসেস, মানে আমি কি বলবো, এটা এটা সত্যি কথা যে অধিকাংশ নায়িকা মডার্নদের ফ্যামিলি অনেক কনজারভেটিভ জন্য হয়তো। তুমি তাইলে কেন তুমি মাদ্রাসা যাই বা চাকরি বাকরি করবা, তাহলে ওয়ানতেই কেন আসে? না মানে তখন হয়তো তারা বুঝতে পারে নাই যে আসলে সব নায়িকার এক কথা, আমার বাবা হেভি, আমার পরিবার হেভি কনজারভেটিভ, সত্যি। এবং সবগুলো ঠিক আছে ভাই, পোশাক নিয়ে আমি জাজ করছি না, কিন্তু সবচেয়ে সাহসী পোশাক তারাই বলছে। হ্যাঁ, কিন্তু ওই যে যুদ্ধ করতে করতে পরে, যুদ্ধের অস্ত্র তো বড় হয়, টোপিস হয় না। ওইটা অনেকের কাছে অনেক রকম। অবশ্যই এটাও ঠিক, ওইটা অনেকের কাছে অনেক রকম, কিছু না থাকলেও হোয়াটএভার। মানে আসলে ওই ওই জায়গা থেকেই না আসলে আমাদের বার্ন হয়নি। সো দ্যাটস ওয়ান রিগ্রেট ইউ হ্যাভ, যে আমার মডেলিং এ আসা ঠিক হয়নি। না, একদম এনিথিং মোর? না, কোনো রিগ্রেট নাই। আমার 17 বছর বয়সে যা করতে মন চাইছে আমি সেটাই করছি। আমার 27 বছর বয়সে মনে হয়েছে যে আমার এখন করতে ঠিক হচ্ছে না, ওই থিঙ্কিংটা 27 বছরের জন্য ঠিক আছে। এখন কত? 17 না 27? আমার এখন 31 বছর। রিয়েলি? হ্যাঁ, রিয়েলি। দেখতে দেখতে হয়ে গেল? হ্যাঁ, একদম আমার ট্রু এজ আমার 30। পৃথিবীতে এসে প্রথম কোনো নায়িকা তার বয়স বললো? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ, আমি বলবো না কেন, আমার যেটা বয়স সেটা হয়েছে সেটা অনেকে এক্সপায়ারি ডেটের ভয় বলে না? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, হতে পারে। আবার কোনো মেয়ে বয়স বলতে চায় না, আরে ভাই দুনিয়ার সবকিছুর এক্সপায়ারি ডেট আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ, আমি কি বুড়ি হব না? আমার চুল এখান থেকে পাকবে না, সাদা হবে না, সব হবে। বরং পাকলে ভালো লাগে দেখতে। হ্যাঁ, এটা হইতেই পারে। না, আমার মধ্যে এগুলা লুকানোর কোনো ধান্দা আগেও ছিল না, এখনো নাই। বয়স হচ্ছে, আমরা সবাই। আর তুমি তো সবকিছু প্রকাশ্যই পাবো। আমার বয়স বাড়তেছে, এটা কি কোনো অপরাধ হইতে পারে নাকি? তাহলে আমি এটা লুকাবো কেন? নায়িকাদের জন্য তো এটা একটা বিরাট মাইনাস পয়েন্ট। এটাকে আমি সম্মান করি, যারা এটাকে লুকাতে চায় তাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমি চাই না লুকাতে। বরং টাবু এখন আরো বেশি সেক্সি। হ্যাঁ, আমার টাবুকে অনেক ভালো লাগে। আমারও। এবং যে সেই ক্যারেক্টারগুলোকে এখন এক্সপ্লোর কাজল এখন আরো বেশি অ্যাট্রাক্টিভ, তাই আমার ভালো লাগে অনেক। এমনকি শাবনূর আসলে আমার তো মনে হয় বাংলাদেশ কাঁপায় দেবে শাবনূরের মুভি। ওরে বাবা, শাবনূর আপু ওনার মতো ওই একটা মেয়ে আছে বাংলাদেশে যে সকল পুরুষের পছন্দ, সকল মেয়েরও পছন্দ। তাই অবশ্যই শাবনূর আপুর মতো অভিনয় কয়জন করতে পারে? এখনো কয়জন করতে পারে? কেউ না। অভিনয় নো সেটা নো ওয়ান। শাবনূর আপু তার চোখের দিকেই তো তাকান যায় না। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, ডেফিনেটলি। কি মনে পড়ে গেল? ছোটবেলার প্রেম মনে পড়ে গেল। কারোর সাথে প্রেম করার ইচ্ছা আছে? এনিওয়ান অ্যালাইভ? এখন আর কারোর সাথেই নেই। স্বাদ মিটে গেছে একদম। যে প্রেমের স্বাদ মিটে গেছে, আমি এটা ক্যাপশন দেব।
প্রেমের স্বাদ তো মিটে গেছে এমনই মিটে গেছে যে এখন প্রেম ব্যাপারটাই মাথায় নাই। প্রেম বলে কিছু নেই। না, কিছুই নেই। প্রেম বলে কিছু নেই। যদি বডি পার্টের কোনো পরিবর্তন করার ক্ষমতা থাকে কি করবা? কিছুই করবো না। অ্যানাদার সার্জারি, এনিথিং এলস? নাথিং। আমি আমার লিপ ফিলার করানোর পরে আমাকে সবাই বলে তুমি কেন আবার এটা ফিলার করছো, এটা কেন করছো, সো আর কিচ্ছু না। লিপ ফিলার মানে হচ্ছে ইনজেকশন দিছে ভিতরে, হ্যাঁ, নন সার্জিক্যাল। ওই ব্লাডটা নিয়ে পুশ করে করে। কতদিন থাকে এটা? 1-1.5 বছর। ওকে, তারপর নিজেরটা নিজে সরিয়ে নিছে। আবার আগের মতো। ওকে, যদি হয় না আমি অদৃশ্য হইতে চাই এইটা দেখার জন্য, হোয়াট ইজ ইট? আমি অদৃশ্য হতে চাই ওই টাইমটা দেখার, ওই টাইমে মানুষ কি করে এটা দেখার জন্য। যে টাইমে মানুষ চুপচাপ বসে থাকে আমি তার অদৃশ্য হয়ে তাদের মাথার ভিতরে ঢুকে দেখতে চাই ও কি করে, কি চিন্তা করে। চিন্তা করে সানায়ের এইভাবে কেমন দেখবে দেখতে। না মানে আমার সত্যি মানে এটা আমার মাথার মধ্যে মাঝে মধ্যে আসে। আমরা একটা কি জানি সিরিয়াল দেখতাম যখন ছোট ছিলাম, যে একটা চাদর গায়ে দিলেই অদৃশ্য হয়ে যেত। আমার না মাথায় আসে না ওইটা সিরিয়ালের নামটা কি। হ্যাঁ, আমি মনে করতে পারছি যে হ্যাঁ। অদৃশ্য হয়ে যেত। ও একটা চাদর গায়ে দিয়ে অদৃশ্য হয়ে, এবং সেই চাদর এখন চায়না বানাইছে। সিরিয়াসলি। সিরিয়াসলি, এই রিসেন্ট ভিডিও দেখছি, ওই কাঁচের মতো এরকম করলে তোমার হচ্ছে চারদিকে রিফ্লেকশন, ওকে আর দেখা যায় না। আচ্ছা, এটা আমি জানতাম না। আমার ওই সিরিয়ালটার কথা মনে পড়ে। লাস্ট থিং, ইফ ইউ সে এনিথিং যেটা সানাইকে নিয়ে কেউ জানে না। আমি অসম্ভব ইন্ট্রোভার্ট। মানে আমি যা বলি বা যা করেছি অতীতেও বা যা বলেছি সেটা যদি হয় 1%, তো আমার ভিতরে না বলা কথাগুলো কি হইতে পারে সেটা 99% কেউ জানে না। মানে তোমার কেউ কিছু দেখেই নেই। মানে আমার মনের ভিতরে কি চলছে, কি ক্যালকুলেশন চলছে বা আমি কি চিন্তা করতেছি সেগুলো কেউ কিছুই জানে না। আমি এতটাই ইন্ট্রোভার্ট, মানে আমি নিজের মনের মধ্যে গুম হয়ে বছরের পর বছর, মাসের পর মাস কাটাই দিতে পারি গুম। ভিতরে। হ্যাঁ, আমি একদম আমি অসম্ভব ইন্ট্রোভার্ট একটা মেয়ে। এবং ইন্ট্রোভার্টরা সবচেয়ে বেশি দুঃখ পায়। হ্যাঁ, ডেফিনেটলি। গাইলাইতেও পারে না, কইতেও পারে না, দাবিও রাখতে পারে না। এনিও সানাই ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ইজ অলওয়েজ গুড টু টক টু ইউ। থ্যাংক ইউ।